1971 সালের বাংলাদেশ আগুন ও রক্তপাতের এক সময়। সেই মুক্তিযুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে একজন নারীর জীবন চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ছিলেন একজন মা, একজন শিক্ষিকা, একজন লেখিকা, যিনি পরবর্তীকালে শহীদের জননী হয়ে ওঠেন জাহানারা ইমাম। আজকের এই ভিডিওতে জানব কিভাবে 71-এর মুক্তিযুদ্ধ জাহানারার জীবনকে উত্তাল ও সংঘর্ষময় করে তুলেছিল, তাকে উপহার দিয়েছিল একটা জলজ্যান্ত নরক, আর তাঁর সেই জীবনের ট্র্যাজেডি কিভাবে বাংলাদেশের বুকে ডেকে এনেছিল এক বৃহত্তর আন্দোলন। 1929 সালের 23রা মে ব্রিটিশাধীন ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন জাহানারা ইমাম। ছোটবেলা থেকেই সাহিত্য এবং শিক্ষার প্রতি তার অসীম আগ্রহ ছিল। রংপুরের কারমাইকেল কলেজ থেকে পড়াশোনার পর 1945 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত লেডি ব্র্যাবোর্ন কলেজ থেকে স্নাতক হন। এরপর তিনি একজন শিক্ষিকা, লেখিকা এবং একজন সাংস্কৃতিক কর্মী হয়ে ওঠেন। 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর 1964 সালে স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগো ইউনিভার্সিটি থেকে তিনি উচ্চ বিদ্যা লাভ করেন। কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল তাঁর জন্য আরও অনেক বড় এবং অনেক বেদনাদায়ক কিছু উপহার দেওয়া। 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন জাহানারার পরিবার সংগ্রামে জড়িয়ে পড়ে গভীরভাবে। তাঁর ছেলে শফি ইমাম রুমি, যে ছিল একজন মেধাবী এবং প্রতিভাবান যুবক, মুক্তি বিপ্লবের সেই গেরিলা প্রতিরোধ বাহিনীতে সে যোগ দেয়। কিন্তু যুদ্ধ শীঘ্রই তাঁর পরিবারকে অসহনীয় যন্ত্রণা দিয়ে আঘাত করে। 1971 সালের আগস্ট মাসে পাকিস্তানি সেনাবাহিনী রুমিকে গ্রেপ্তার করে এবং তাকে অন্যান্য যুদ্ধবন্দীদের সাথে নিয়ে চলে যায় সুদূর পশ্চিম পাকিস্তানে। রুমি আর কখনো ফিরে আসেনি, এমনকি আজ পর্যন্ত তার মৃতদেহও কখনো পাওয়া যায়নি। সেই মুহূর্তটি জাহানারা ইমামকে চিরতরে বদলে দেয়। তিনি সেই যুদ্ধে তাঁর প্রিয় পুত্রকে হারিয়েছিলেন, কিন্তু তিনি ভেঙে পড়েননি, চুপ থাকতে রাজি হননি। জাহানারা তাঁর পুত্রবিয়োগের দুঃখে জর্জরিত হওয়ার পরিবর্তে সেটাকে ক্ষমতায় রূপান্তরিত করেছিলেন। যুদ্ধের সময় তিনি সেই যন্ত্রণাকাতর হৃদয়ে একটি ডায়েরি লিখে ফেলেন, যা পরে 71-এর দিনগুলি নামে প্রকাশিত হয়েছিল। এই বইটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে শক্তিশালী বিবরণমূলক গ্রন্থগুলোর মধ্যে একটি, যা আবেগে পরিপূর্ণ এবং নির্মমভাবে সত্য। ফলে তাঁর কলমের আঁচড়ে উত্তাল হয়ে ওঠে বৃহৎ বরিশাল থেকে রংপুর, রাজশাহী থেকে চিটাগং। পরবর্তীকালে তাঁর লেখনীর মাধ্যমে সারা বিশ্বের মানুষ একজন শোকাহত মায়ের চোখ দিয়ে দেখেছিল 71-এর সেই ভয়াবহ যুদ্ধের মর্মান্তিক বিবরণ। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরও তাঁর লড়াই শেষ হয়নি। 1980-র দশকের শেষের দিকে তিনি আরেকটি ঐতিহাসিক মিশন গ্রহণ করেন, যেখানে 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসা ছিল তাঁর মূল লক্ষ্য। তিনি গণ আদালতের নেতৃত্ব দেন, যা প্রতীকীভাবে যুদ্ধের সময়ে নৃশংসতাকারী সহযোগীদের বিচার এবং দোষী সাব্যস্ত করেছিল। এর ফলে তিনি একজন জাতীয় বীর হয়ে ওঠেন এবং একই সাথে একজন লক্ষ্যবস্তুও হয়ে ওঠেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর একজন কট্টর সমর্থক ছিল জামাতে ইসলামী দলের প্রধান গুলাম আজম। যুদ্ধ পরবর্তী সময়ে সে দেশ ছেড়ে পালালেও 1978 সালের জুলাই মাসে তাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। 1991 সালের ডিসেম্বর মাসে গুলাম জামাতে ইসলামী দলের একজন আমির হিসাবে ভোটে জিতে যায়। সে সময় জাহানারা জনগণের সামনে গুলাম এবং অন্যান্যদের মুখোশ খুলে দেওয়ার জন্য ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেন। ফলে শক্তিশালী রাজনৈতিক দলগুলি সে সময় তাঁর বিরোধিতা করেছিল, এমনকি তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও আনা হয়েছিল। তবুও তিনি কখনো পিছু হটেননি। 1994 সালের 26শে জুন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে তাঁর জীবনাবসান ঘটে। বাংলাদেশে প্রকৃত যুদ্ধাপরাধের বিচার যখন শুরু হয়েছিল তখন তিনি আর জীবিত ছিলেন না, কিন্তু তাঁর সংগ্রাম সেই ন্যায় বিচারের বীজ বপন করেছিল তার কয়েক দশক আগে। আজ তাঁকে কেবল একজন লেখিকা এবং কর্মী হিসেবে নয়, বরং শহীদের চিরন্তন জননী হিসেবেই স্মরণ করা হয়।